হবিবপুর গ্রামের একজন চাষি নীতিশবাবু গত 7 দিন আগেই কামারপুরে নিজের বড় মেয়ের বিয়ে দিয়েছেন এক জমিদার বাড়ির ছেলের সঙ্গে। গিন্নি, বুঝলে তো, মেয়েটা মনে হয় সুখেই থাকবে। আমাদের জামাই কিন্তু মন্দ নয়। কত বড় বাড়ি একবার ভাবো তো, আমাদের শিখার কোনো কিছুতেই আর অভাব হবে না। হ্যাঁ গিন্নি, ওরা সুখে থাকলেই আমি সুখী। এবার রেখার জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে, তাহলেই আমাদের শান্তি। একদম সঠিক কথা। এবার রেখার পালা। না বাবা, দিদির মতো আমার অত বড় বাড়ি চাই না। একটা ভালো মানুষ হলেই আমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। বেশি বড় বড় কথা বলিস না তো। বাপের ঘরে সারা জীবন অভাবে কাটালি, আবার শ্বশুর ঘরে গিয়েও অভাবে কাটাবি? কখনো না। এই, তুমি রেখার জন্য একটা ভালো ছেলে দেখো। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতে হবেই। সবকিছুর মধ্যেও রেখার মনে চলছিল এক আলাদা ভাবনা। সে তার নিজের পছন্দের ছেলে ছাড়া কাউকেই বিয়ে করতে পারবে না। বাড়ি থেকে পাত্র খোঁজা শুরু হলো। ঠিক ইতিমধ্যেই রেখা একটি দরিদ্র ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে গেল বাড়ি থেকে, এবং সে গিয়ে দেখল তার দিদি শিখার বাড়ির পাশের নদীর ঠিক বিপরীতে। হায় হায়, মেয়েটা কি সর্বনাশ করে বসলো। রেখা যে এমন একটা নিম্নমানের কাজ করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। কি আর করা যাবে, বুঝবে গরিব বাড়িতে সংসার করা কতটা কঠিন কাজ। নিজের পায়ে মেয়েটা নিজেই কুড়ুল মারল। অন্যদিকে রেখার এই কর্মকাণ্ড দেখে শিখা রেগে আগুন। সে তার স্বামী ভুবনকে বলল, ছি 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 ছি, আমার বোনটা শেষে কিনা এমন ভিখারি বাড়িতে গিয়ে উঠলো। তাও যদি ছেলেটার বাপ মা থাকতো। বাপ মরা একটা ছেলে কাজকর্ম কিছু করে না, সে আমার বোনকে কিভাবে সুখী রাখবে? উগিনা, তোমার বোন দুঃখী হবে। দেখো, 2 দিন পর তোমার কাছে আবার না হাত পাততে আসে। হাত পাততে আসুক না, তারপর আমিও মজা বোঝাবো। অন্যদিকে রেখা তার স্বামী প্রতাপকে নিয়ে বড্ড সুখে সংসার করতে লাগলো। রেখা, আমার কাছে তো কিছুই নেই, তোমাকে কি আমি ভালো রাখতে পারবো? তুমি এরকম ভাবে বলো না। আমি একজন ভালো মানুষের হাত ধরে এসেছি, এটাই যথেষ্ট। আমি আর কিচ্ছু চাই না। তুমি এরকম ভাবেই সৎ থেকো। আমি অনায়াসেই তোমার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এই যে বসে বসে খবরের কাগজে মুখ গুজে আছো কেন? তোমার কাছে যে আমি কয়েকটা জিনিস চেয়েছিলাম, সেটা কি আর দেওয়ার কথা মনে নেই? আরে গিন্নি, আমার সব মনে আছে। আমি কি কখনো তোমার কোনো কিছুর অভাব রেখেছি বলো? তুমি মুখ ফুটে যাওয়ার আগেই তো আমি হাজির করে দিই। তাহলে ওই সোনার কোমর বন্ধনীটা কিনে দাও না। ওই দেখো, আলমারিটা খুলে একবার বাক্সটা। কই দেখি তো। ও বাবা, আবার নাকে নত নিয়ে এসেছো তুমি আমার জন্য। আমার গিন্নি হলো এবারে রানী, আর রানীকে খুশি করার দায়িত্ব রাজার। আমি খুব খুশি হয়েছি। দাঁড়াও, আমি তোমার জন্য পায়েস বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। রেখা, আমাকে কাজে যেতে হবে। ঘরে তো একদমই চাল ডাল কিচ্ছু নেই। কি খাওয়াবো তোমাকে আমি? একবেলা না খেলে আমার কিচ্ছু হবে না। তুমি যাও, কাজ করে টাকা নিয়ে আসো, তারপর আমরা বাজার করে আনবো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। তারপর প্রতাপ রেখাকে রেখে কাজে চলে গেল। অন্যদিকে এমন সময় এক বৃদ্ধ এলো। সে প্রথমে গেল শিখাদের বাড়ি। মা, একে বাড়িতে আছিস? আমাকে দুটো ভিক্ষে দে না মা, অনেকদিন ধরে কিছু খাইনি। আহা, এখন আবার কে এলো? বৃদ্ধর গলা শুনে শিখা বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, কি চাই? মারে, আমাকে দুটো ভিক্ষে দিবি? আর বড্ড তেষ্টা পেয়েছে, একটু জলও দিস মা। ভিক্ষা দিবি মানে? তুই জানিস আমি কে? আর তোর সাহস হয় কি করে আমাকে তুই তোকারি করে বলার? ক্ষমা করে দে মা, আমাকে শুধু 1 গ্লাস জল দে, তাহলেই হবে। আমার ভিক্ষাও লাগবে না। বড় বাড়ি যেই দেখেছো অমনি জিভটা লগলকিয়ে উঠলো, তাই না? এসব তুমি কি কথা বলছো মা? এই 1 গ্লাস জলই তো চেয়েছি মাত্র। শোনো, এসব বলে মাথা না খেয়ে যাও এখান থেকে, আমাকে রেহাই দাও।
জল খাওয়ার হলে ওই যে নদীর ওপারে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে জল চাও। দেখবে দই, সন্দেশ আরো অনেক কিছু খেতে দিয়ে দেবে। তারপর বৃদ্ধ মাথা নিচু করে কাঁদতে কাঁদতে চলে গেল এবং সে নদীর ওপারে রেখাদের বাড়ি গেল। মা, মারে কেউ বাড়িতে আছিস? কে কে? আমি এক ভিখিরি রে মা, আমাকে এক গ্লাস জল খাওয়াবি? হ্যাঁ, কেন খাওয়াবো না? তুমি এসো, এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তারপর রেখা ভেতর থেকে ঝোঁক নিয়ে এলো সেই বৃদ্ধের জন্য। এই নাও। জানিস তো মা, ওই যে নদীর ওপারে যে বড় বাড়িটা, ওখানে গেলাম, কতবার করে জল চাইলাম, এক গ্লাস জল অব্দি আমায় দিল না। ওই যে লাল রঙের বাড়িটা, হ্যাঁ। ওটা আমার দিদির বাড়ি। আবে তোর নিজের দিদি? হ্যাঁ গো, ওর অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে। আমাকে কিভাবে অপমান করে ফিরিয়ে দিল জানিস মা? তুমি মনে কষ্ট পেও না, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি একটু বসো, আমি আসছি। ভেতর থেকে রেখা এক বাটি মুড়ি আর বাতাসা নিয়ে এলো। দাদু, তুমি এটা খাও। আমার বাড়িতে একটুও চাল ডাল কিছু নেই। আমার স্বামী কাজে গেছে, কাজ থেকে টাকা নিয়ে ফিরলে তবেই বাজার হবে। তোর মনটা অনেক বড় রে মা, তোর মধ্যে কোনো অহংকার নেই। অহংকার করার মতো আমার স্বামী ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আর তুই তোর স্বামী সংসার নিয়ে একদিন তোর দিদির থেকেও বেশি সুখী হবি, দেখে নিস। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলি। আমি তো একটা ভিখিরি রে মা। আমরা সবাই মানুষ, তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমায় আশীর্বাদ করলে, একটা প্রণাম তো তোমার প্রাপ্যই, তাই না? তুই জীবনে অনেক সুখী হবি, অনেক সুখী হবি। এই বলে বৃদ্ধ নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে লাগলো। টাকার নেশায় একজন বৃদ্ধকে যে একটু জল দিতে হয়, সেই শিক্ষাটাও হয়তো দিদি ভুলে গেছে। ঠিক এমন সময় রেখার স্বামী প্রতাপ কাজ সেরে ফিরে এলো। রেখা, তুমি ফিরে এসেছো? হ্যাঁ দেখো, আমি চাল ডাল আর ডিম নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি রান্না সেরে ফেলো। তুমি ডিম নিয়ে এসেছো? ডিম খেতে আমার অনেক ভালো লাগে, আমি এক্ষুনি রান্না চাপিয়ে দিচ্ছি। কি ব্যাপার, তোমাকে যে বললাম মাংস আনার কথা, আর একটা গোটা ইলিশ? হ্যাঁ গিন্নি, এক্ষুনি চলে আসবে, রামুকে আনতে পাঠিয়েছি আমি। এমন সময় শিখার বাবা এলো। শিখামা, শিখামা কোথায়? আরে বাবা, তুমি হঠাৎ? আগে থেকে বলতে হয়তো, তাহলে তোমার জামাইকে একটু ভালো মন্দ বাজার করতে বলতাম। আরে না না, তুই এত ব্যস্ত হোস না। এই নে, এই মিষ্টিটা ধর। আবার এসব কিসের জন্য? এসো এসো, তুমি ভেতরে এসে বসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভালো আছেন তো বাবা? হ্যাঁ, এই চলে যাচ্ছে। তা তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আপনাদের আশীর্বাদে সব ভালোই চলছে। বেশ বেশ। বাবা, এই নাও শরবতটা খাও, রোদের মধ্যে এসেছো। তোকে দেখে বড্ড ভালো লাগে রে মা, কত সুখে আছিস, শান্তিতে আছিস। হ্যাঁ বাবা, তোমার জামাই আমাকে কোনো কষ্টই করতে দেয় না, আমি মুখ ফুটে যা চাই আমাকে সেটাই এনে দেয়। তোরা ভালো থাকলে আমার ভালো থাকা। রেখার বাড়ি গিয়েছিলে নাকি বাবা? না, যাওয়ার পথে ভাবছি একবার ঘুরে যাব। হ্যাঁ, গিয়ে দেখো কি অবস্থায় আছে তোমাদের ছোট মেয়ে। নিজের পায়ে মেয়েটা নিজে কুড়ুল মারলো। যাকগে, তুমি এসো, খেয়ে নাও, বেলা হয়ে গেছে। আর মাকে কেন আনলে না? মাকে আনলে কত ভালো হতো। তোরা একদিন যাস মা, তোর মায়ের শরীরটা বেশি ভালো নেই রে। তোমার জামাই আবার ওখানে গিয়ে থাকতে চায় না। ঠিক আছে, আমি যাবো একদিন, দেখি। এখন তুমি খেতে বসো দেখি। বাবা, তুমি এই খাবারটা মায়ের জন্য নিয়ে যাও। এসব আবার কি দরকার ছিল? আর এই টাকাটাও রাখো, তুমি আর না করো না। ঠিক আছে মা, তবে এখন আমি আসি রে। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। নীতিশবাবু তার বড় মেয়ে শিখার বাড়ি থেকে বেরিয়ে গেল
এবং মনে মনে বলতে থাকলো, যাই একবার রেখার বাড়ি থেকে ঘুরে আসি। কি আর করব, যতই হোক নিজেরই তো মেয়ে। বাবা তুমি, আমি জানতাম তুমি ঠিক একদিন আসবে। থাক থাক। বাবা এসো, বসো না। ঘর বাড়ির যা অবস্থা, বসার কি জায়গা আছে কোনো? দালানে বসো, দুটো ভাত খাও না বাবা। আজকে তোমার জামাই ডিম এনেছে, আমি ডিম দিয়ে কষা করেছি। আমি শিকার বাড়ি থেকে মাংস, ইলিশ মাছ সব খেয়ে এসেছি। আর দেখ, তোর মায়ের জন্য আবার পাঠিয়েও দিল জোর করে। ও, তুমি দিদির বাড়ি গিয়েছিলে? হ্যাঁ, তোর বাড়ি আসার মতো কোনো রুচি আমার নেই। এভাবে বলো না বাবা। মান সম্মান যা ছিল তুই সব ডুবিয়ে দিয়েছিস, আবার কথা বলিস কি করে? যাকগে, এখন আমি চললাম। এক গ্লাস জল অন্তত খেয়ে যাও। না, তোর বাড়িতে আমি জল পর্যন্ত স্পর্শ করব না। এই বলে নীতিশবাবু বেরিয়ে গেলেন। রেখা, তুমি চিন্তা করো না, একদিন এমন আসবে দেখো, বাবা মা ঠিক আমাদের মেনে নেবে। জানি না, তবে আমিও চাই সব যেন ঠিক হয়ে যায়। আমার বাবা মেনে নিলে আমাদের, তাহলেই আমি খুশি। শোনো না, কাল জানো একটা ভালো কাজ পেয়েছি। কি কাজ গো? ওপারের গ্রামে কুকুর কাটার কাজ, আর সেখানে আমাকে যেতে বলা হয়েছে কাজের জন্য। তাই? সত্যি? আমি জানতাম তুমি ঠিক একটা না একটা কাজ পেয়ে যাবে। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি এসেছো বলেই তো। মোটেই না, তুমি শুধু আমাকে এটুকু ভালোবাসো, তাহলেই আমি খুশি। রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেল। কতবার বললাম একটু ওষুধ এনে দাও, কোনো কথাই পাত্তা দিলে না আমার। আহা, তুমি বড্ড জ্বালাও। যাও না, কাউকে দিয়ে আনিয়ে নাও। কাল ওদিকটা জমিটা তো কিনলাম, সেখানে পুকুর কাটবো, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর তুমি আর কি বুঝবে, শুধু তো নিজেরটাই বোঝো। তুমি আমাকে এভাবে কেন বলছো? গিন্নি, এখন সামনে থেকে যাও, তোমার সোনা গহনা যা লাগবে আমি এনে দেবো। এখন মাথা খেও না। অন্যদিকে পরদিন প্রতাপ পুকুর কাটার কাজে গেল এবং সেখানে গিয়ে সে দেখতে পেল ভুবন বসে আছে। আরে প্রতাপ, তুই এসেছিস আমার পুকুর কাটার কাজে? নে নে, কাজ কর ভালো করে। ভালো করে কাজ না করলে কিন্তু টাকাটার বাড়ি নিয়ে যেতে পারবি না। আর টাকা না পেলে আমার শালিকাকে কি খাওয়াবি বা কি? দাদা, এভাবে বলবেন না, আমি তো সৎ পথেই উপার্জন করি। ওদের দুই পারে দুই বোনের বাড়ি, অথচ দেখো কে সুখে আছে আর কে দুঃখে আছে। খারাপও লাগে তোদের জন্য। যাকে যা যা কাজ কর। প্রতাপ নিজের মতো করে কাজ করতে লাগলো এবং দিন শেষে সে ভুবনের হাতে থেকে টাকা নিয়ে বাড়ি ফিরল। কি গো, তোমার কি হয়েছে? মুখটা এমন করে কেন আছো? কিছু না গিন্নি। আচ্ছা দেখো, নদীর ওই পাড়ে তো তোমার নিজের দিদির বাড়ি, সে কত সুখে আছে, আর তোমাকে আমি। তুমি এসব কথা একদম বলো না। কি হয়েছে বলো তো আমাকে। প্রতাপ সব কথা খুলে বলল রেখাকে। ছি, জামাইবাবুর মন এতটা নিচু? সে কি করে তোমায় এভাবে সবার সামনে অপমান করতে পারে? বাদ দাও গিন্নি। এভাবে অপমান করার ফল একদিন সে নিশ্চিত বুঝতে পারবে। অন্যদিকে গ্রামের একজন গ্রামবাসী হলো পূর্ণিমা। সেও তার একটি ছোট্ট ছেলে মিলে তাদের সংসার। একদিন হঠাৎ, মা, ও মা, আমাকে বাঁচাও, আমি আর পারছি না, আমার পেটে খুব যন্ত্রণা করছে। এখন আমি কি করব বাবা? ডাক্তার বদ্যি ডাকতে গেলেও তো টাকার প্রয়োজন। এখন আমি এত টাকা কোথায় পাবো? আমার খুব কষ্ট হচ্ছে গো মা, খুব কষ্ট হচ্ছে। তুই দাঁড়া বাবা, আর একটু সহ্য কর, আমি এক্ষুনি আসছি। এই বলে ছুটে চলে গেল পূর্ণিমা ভুবন বাবুর বাড়ি। ভুবন বাবু, দয়া করে আমাকে বাঁচান। কেন, কি হলো আবার? আমার ছেলেটার বড্ড পেটে ব্যথা, আপনি কিছু করুন। আমাকে অন্তত কিছু টাকা দিন, যাতে আমি বদ্যি ডেকে ছেলেটার চিকিৎসা করাতে পারি। বাহ, সব বুঝি মামা বাড়ির মোয়া। টাকা চাইতে এলাম আর পেয়ে গেলাম, তাই না? আমার ছোট ছেলেটার কথা একবার ভাবুন। আমি পরে ঠিক কাজ করে আপনার টাকা শোধ করে দেব। দয়া করে কিছু টাকা দিন আমাকে ভুবন বাবু। আহা, কি হয়েছে কি? একটু বড়লোক বাড়ি দেখলেই টাকা চাইতে ইচ্ছে করে, তাই না?
বেরিয়ে যা আমার বাড়ি থেকে তাড়াতাড়ি। টাকা চাইলেই যেন পাওয়া যায়। আপনাদের টাকা থাকতে পারে, কিন্তু আপনাদের মন যে এতটা নিচু সেটা আমি জানতাম না। ভুবনবাবুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল পূর্ণিমা। এমা, পূর্ণিমা দিদি এভাবে কান্না করছে কেন? পূর্ণিমা দিদি, ও পূর্ণিমা দিদি, শুনছো? হ্যাঁ বলো বোন। নৌকো করে এই পারে এসো। কি হয়েছে তোমার? পূর্ণিমা নৌকা করে নদীর ওপারে রেখার কাছে গেল। এ কি, তুমি এভাবে কাঁদছো কেন গো? পূর্ণিমা সব খুলে বলল রেখাকে। তুমি আমার কাছে আসতে। ওদের মন সত্যি অনেক ছোট। নিজের দিদি জামাইবাবু হলে কি হবে? এতদিনে আমি বুঝলাম টাকার নেশা ওদেরকে অন্ধ করে দিয়েছে। তুমি দাঁড়াও, আমি আসছি। নাও নাও, এই টাকাটা তুমি রাখো। কিন্তু বোন, তোমাদেরই তো সংসার ঠিক করে চলে না, তুমি আবার আমাকে টাকা দিচ্ছ? ওই সংসার থেকে সামান্য করে কিছু টাকা জমিয়ে জমিয়ে রেখেছিলাম, সেখান থেকেই তোমাকে দিলাম। তুমি আর নানা করো না, শিগগিরই যাও, ছেলের জন্য বদ্যি ডেকে আনো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বোন। তুমি শোধ করতেও এসো না, তাহলে আমি বেশি খুশি হব। তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক, ব্যাস এটাই চাই। তারপর পূর্ণিমা চলে গেল তার ছেলের জন্য বদ্যি ডাকতে। অন্যদিকে মানুষকে একটু সাহায্য করলে যে কি হয় জানি না। আমি নিজে 2 দিন না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু মানুষের বিপদে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারবো না। আজই ওই ভুবনের সিন্ধুক ভাঙবো। সিন্ধুক ভেঙে 3 জনে নিজেদের মধ্যে ভাগ করব, আর তারপর এখান থেকে সোজা পালিয়ে যাবো অন্য গ্রামে। আমাদের জীবন পুরো চলে যাবে ওই টাকা পেলে। সেই আরে বলতে। কি সিন্ধুক ভাঙবে? না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে সাবধান করতে হবে। কিন্তু আমার কথা কি শুনবে? তবুও আমি আমার দায়িত্ব পালন করব যতটা সম্ভব, কিন্তু এই অসৎ কাজ করতে দেওয়া যাবে না এই লোকগুলোকে। তাড়াহুড়ো করে প্রতাপ বাড়ি ফিরে এলো এবং বাড়ি ফিরে এসেই সে নদীর ওপারে ভুবন বাবুর বাড়ি গেল। দাদা দাদা দাদা, আমার কথাটা একটু শুনুন। নিশ্চয়ই টাকা চাওয়ার জন্য এসেছে, দেখো তুমি। না না, আমি কোনো টাকা পয়সা চাইতে আসিনি। তাহলে কি জন্য এসেছিস? প্রতাপ সব ঘটনা খুলে বলল ভুবন বাবুকে। আমাকে কি টোপ খাওয়াতে এসেছিস? শোনো, এগুলো হচ্ছে সব এদের চক্রান্ত। এভাবে আসলে নিজেরাই চুরি করে লোকের নামে দোষ দেবে। বুদ্ধিটা ভালোই পেতেছো ভাই। এরকম ভাবে বলো না, আমি সত্যি বলছি। উফ, এই বেকিরিগুলো কেন যে চলে আসে বাড়ির ওপর। যা বিদায় হ তাড়াতাড়ি, যা যা, আমার কিছু হলে আমি নিজেই বুঝে নেব। তারপর প্রতাপ দুঃখিত মনে বাড়ি ফিরে চলে গেল এবং সেদিন রাত্রিবেলা সত্যিই চুরি হয়ে গেল ভুবন বাবুর সিন্দুক। ওগো, সর্বনাশ হয়ে গেছে। সত্যি যা আমাদের সিন্ধুক থেকে সব চুরি চলে গেছে গো। এখন কি হবে? কি বলছো কি? কই? হে কপাল, তার মানে প্রতাপ সত্যিই বলেছিল। হায় 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 হায়, এখন কি হবে? এখন কি করে কি হবে? আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। প্রতাপই একমাত্র বলতে পারে, খোঁজ দিতে পারে কারা এই কাজ করেছে। আর জেদ ধরে থেকে লাভ নেই, চলো ওদের কাছে আমার যেতে হবে। শিখা ও ভুবন দুজনে মিলে প্রতাপ ও রেখাদের বাড়িতে গেল, গিয়ে সব ঘটনা খুলে জানালো। আমাকে ক্ষমা করে দাও ভাই। আমি যদি কাল তোমার কথা একবার শুনতাম, তাহলে হয়তো আজ আর আমাদের সাথে এটা হতো না। আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম, আমাদের ক্ষমা করে দে বোন। আমরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, ভালো খারাপ সব জ্ঞান হারিয়ে গেছিল আমাদের। আজ প্রতাপের কথা না শুনে অনেক বড় ভুল করেছি, সেটা বুঝতে পারছি। এভাবে বলো না দিদি, দিদি হয়ে ভাইয়ের কাছে ক্ষমা চেও না। ভুল মানুষ মাত্রই হয়, তোমরা যে ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করছি, যারা এই কাজ করেছে তাদের ধুঁড়িয়ে দেওয়ার জন্য। তারপর প্রতাপ ভুবনবাবু ও শিখাকে সাহায্য করলো এবং তারাও তাদের নিজেদের ভুল বুঝতে পারলো। পরবর্তীকালে নদীর পাড়ে 2 বোনের পরিবারের সঙ্গে নিজেদের অনেক মিল গড়ে উঠল।